আজকের ভিডিওটা হতে চলেছে সৃজনশীল আকারে একটি প্রশ্নের উত্তর নিয়ে। তো প্রশ্ন এটা যেহেতু একটা সৃজনশীল আকারের একটা প্রশ্ন, এটা ছিল আমাদের এক ভিউয়ারের একটা সৃজনশীল আকারের একটা প্রশ্ন। তো আমি প্রথমে দেখলাম এই সৃজনশীল প্রশ্নটা কোন অধ্যায় থেকে করা হয়েছে, যেটা আমাদের মূলত এটা হচ্ছে একটা আসল রহস্য, কোন অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্নটা হয়েছে। তো এই সৃজনশীল প্রশ্নটা হচ্ছে আমাদের মূলত জার্নালিতের ১৩তম অধ্যায় অর্থাৎ সসীম ধারা ধারা নিয়ে যে অধ্যায়টা আছে আমাদের ১৩তম অধ্যায়, সেখান থেকে এই সৃজনশীল প্রশ্নটা করা হয়েছে। তো এই সৃজনশীল প্রশ্নটাকে আমরা ভালোভাবে বোঝার জন্য বা ১৩তম অধ্যায়ের যে কোনো প্রশ্নের উত্তর অনুসরণী উদাহরণ, তারপরে সৃজনশীল যেটাই বলুন না কেন, হোয়াট এভার যেটাই হোক, আমরা এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য আগে এই অধ্যায়ের যে বেসিক আছে আমাদের এখানে, এই অধ্যায়ের যে বেসিক লেভেলটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। তো এই অধ্যায়ের মধ্যে প্রথমত আছে আমাদের অনুক্রম। সসীম ধারা শুরু করার আগে আমি বলবো অনুক্রম কি। অনুক্রম হচ্ছে কি, ধরুন কয়েকটা রাশি, অনুক্রম মূলত হচ্ছে কি একটা সেট, কয়েকটা রাশির একটা সেট, যেমন 1, 2, 3, 4, 5 এরকম কয়েকটা রাশি। এখন আপনি বলবেন 1 এটাও কি একটা রাশি? হ্যাঁ, একটা রাশি। কারণ হচ্ছে আমরা জানি বীজগণিতীয় রাশি হচ্ছে যোগ বিয়োগ বা প্রক্রিয়া চিহ্ন ও সাংখ্যিক প্রতীক আক্ষরিক প্রতীকের একটা সমন্বয় অর্থবোধক। যে কোনো ইয়াকে অর্থবোধক একটা বিন্যাসকে বলতে পারি বীজগণিতীয় রাশি। সেই হিসাবে সাংখ্যিক প্রতীক আক্ষরিক প্রতীক, শুধু সাংখ্যিক প্রতীক শুধু আক্ষরিক প্রতীক নিয়ে যদি বীজগণিত রাশি হয়, তাহলে এগুলো একটা রাশি 1, 2, 3। তো অনুক্রমের সংজ্ঞাটা হচ্ছে কয়েকটা রাশির এমন একটা বিন্যাস যেখানে আমরা বলতে পারবো যে দুইটা রাশির মধ্যকার সম্পর্কটা কি, এটাকে আমরা বলি অনুক্রম। আর অনুক্রম থেকে আসে ধারা। ধারাটা কি? ধারা হচ্ছে যদি আমরা অনুক্রমের যে রাশি থাকবে এগুলোকে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন দ্বারা যদি প্রকাশ করি, তাকে আমরা বলবো ধারা। এর মানে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, অনুক্রমের মধ্যে কোনো যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকবে না, সেখানে থাকবে কমা দিয়ে, যেমন 1, 2, 3, 4, 6 এইভাবে যেতে থাকবে, n পর্যন্ত যেতে থাকবে। ওকে, তো ফাইন, আমাদের কাছে অনুক্রম এবং ধারাটা স্পষ্ট হলো। তো এখন আমরা জানবো ধারার কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, অবশ্যই। ধারাটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে, ধারার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ নির্ভর করছে যে ধারার মধ্যে যে দুইটা পদ থাকবে, যে কোনো দুইটি পদের মধ্যকার সম্পর্কের উপর। সম্পর্কটা কি পার্থক্য আকারে না অনুপাত আকারে? যদি যে কোনো দুইটি পদের সম্পর্কটা যদি পার্থক্য আকারে অর্থাৎ অন্তরফল হয়, বিয়োগফল হয়, তাহলে আমরা ওটাকে, সেই ধরনের ধারাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। আর যদি এটা অনুপাত আকারে যদি হয়, তাহলে আমরা বলবো এটাকে গুণোত্তর ধারা। তো আজকের ভিডিওটা যেহেতু বা আজকের সৃজনশীলটা যেহেতু আমাদের 13.1 বা সমান্তর ধারার আলোকে, তো আমি 13.2 আর ডাইভার্ট হচ্ছি না, 13.1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। গুণোত্তর ধারা নিয়ে এখানে কোন ধরনের কথা বলবো না, জাস্ট আমি আজকে আপনাদেরকে সমান্তর ধারা নিয়ে সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা বলবো সমান্তর ধারার মধ্যে একটা ধারার মধ্যে প্রথমত হচ্ছে কি, একটা ধারা আমি লিখলাম, ধরুন 1 + 2 + 3 + 4। এখন আমার ধারাটা শুরু হলো কি দিয়ে? 1 দিয়ে। তাহলে এই 1 দিয়ে আমার যে এটাকে আমরা প্রথম পদ বলতে পারি। আর প্রথম পদকে, যে কোনো ধারার আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে কি, এবার আমরা আরেকটার প্রতি, যে কোনো ধারার যে কোনো দুইটি পদের মধ্যকার পার্থক্যটাকে আমরা বলি ডি। দুইটা জিনিস চলে গেল, একটা ছিল এ, যেটা আমরা প্রথম পদকে বলতে, যে কোনো ধারার প্রথম পদকে বলি এ, আর যে কোনো ধারার বা সমান্তর ধারার দুটি পদের পার্থক্য আমরা বলি ডি। এবার হচ্ছে এন। এনটা কি? একটা ধারা কি শুধু একটা রাশি দিয়ে হয়? ধরুন একটা রাশি আমি বললাম 1 + 2 + 3 + 4 +, এখন এখানে ধরুন চারটা পদ বললাম আমি, 1, 2, 3, 4, তাহলে চারটা পদ। এখন একটা ধারার মধ্যে আমরা বুঝতেই পারছি, একটা ধারার মধ্যে প্রায় 5 থেকে 10 বা 100টাও হতে পারে পদ। এই পদ সংখ্যা, কয়টা পদ আছে একটা ধারার মধ্যে, এই পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে কয়টা জিনিস কি হলো? a, d, n। আমরা প্রথম পদকে বলবো a, আর সাধারণ অন্তরকে, দুইটা পদের পার্থক্যকে, যেমন 1, 2 যদি বলি, 2 আর 1 এর পার্থক্য কি হবে? 2 থেকে যদি 1 বাদ দিই আমাদের থাকে 1। আবার 2 আর 3 এর মধ্যে যদি আমরা একটা পার্থক্য তৈরি করি, 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে এই ধরনের সাধারণ অন্তর বা বিয়োগফলকে আমরা বলবো ডি। এবার আসি সমান্তর ধারার ক্ষেত্রে, আমাদেরকে প্রথমত যেটা, সেটা হচ্ছে n তম পদ, মানে কত নং পদ, চতুর্থ নং পদ,
পঞ্চম নং পদ। একটা ধারার মধ্যে তো অনেক পদ থাকতে পারে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ যদি নির্ণয় করতে বলে সেখানে একটা আমরা সূত্র পাবো, সেটা হচ্ছে কি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে কি আমাদের পদ নির্ণয়ের একটা সূত্র, এততম পদ। এটার আমি ব্যাখ্যা যখন সৃজনশীল করতে যাব তখন দিব। তারপর আর একটা সূত্র পাবো, সেটা হচ্ছে সমষ্টি আকারে। আমরা এখানে সমষ্টির জন্য, সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির জন্য তিনটা সূত্র পাবো। প্রথম সূত্র হচ্ছে সমষ্টিটাকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। প্রথম সূত্র হবে আমাদের Sn equals to n/2 a plus p। এখানে আবার p একটা কোত্থেকে আসলো? এই pটা হচ্ছে কি আমাদের যে কোনো ধারার শেষ পদ। আচ্ছা, তাহলে দ্বিতীয় সমষ্টি নিয়ে, যে কোনো একটা ধারার সমষ্টি নিয়ে দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের Sn equals to n/2 2a plus n minus 1 into d। আচ্ছা, তৃতীয় সূত্র হচ্ছে আমাদের Sn equals to n/2 n plus 1। এই তিনটা সূত্রের আলোকে আজকে সৃজনশীলটা হবে। এবং n-তম পদের যে n-তম পদ নিয়ে আরেকটা সূত্র আছে, যেটা a plus n minus 1 into d। এই চারটা, মূলত এই চারটা পদের, এই চারটা সূত্র নিয়ে আমরা আমাদের আজকে সৃজনশীল করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। সৃজনশীলটা করার আগে প্রথমে আমরা এটা একবার পড়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের সৃজনশীলটা হচ্ছে 9 প্লাস 7 প্লাস উদ্দীপক, যেটা 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ধারাটি n সংখ্যক পদের যোগফল -144। যোগফল বলার সাথে সাথে আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে যোগফলের যে তিনটা সূত্র আছে সেগুলো। প্রথম সূত্র কি? প্রথমত আমরা এই যোগফলটাকে Sn দ্বারা প্রকাশ করি। তো যোগফলের যে তিনটা সূত্র আছে সেগুলো একটু স্মরণ করার চেষ্টা করি। Sn equals to আমরা লিখতে পারি n/2 a প্লাস p, যেখানে আমাদের এটা হচ্ছে প্রথম পদ, পিটা হচ্ছে আমাদের শেষ পদ। আবার হচ্ছে Sn equals to আমরা লিখতে পারি n/2 n প্লাস 1। এগুলো হচ্ছে কি, nটা হচ্ছে আমাদের পদ সংখ্যা। তারপর আবার Sn equals to আমরা লিখতে পারি n/2 twice a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে পদ সংখ্যা, আর ডিটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে এই ছিল আমাদের সূত্র। তাহলে এটা দেখার মাত্রই, আমরা যোগফল দেখা মাত্রই এই তিনটা সূত্রকে স্মরণ করা যায়। এখন আমরা ক নং প্রশ্ন উত্তরে চলে যাই। আচ্ছা, এখানে কি উদ্দীপকে দেওয়া আছে ধারাটা কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা? কোনো কিছু লেখা নেই, জাস্ট বললো একটা ধারা। তো সেই হিসাবে আমরা আমাদের ক নং প্রশ্নটা সেদিকে লক্ষ্য রেখে বলেছে ধারাটির প্রকৃতি নির্ণয় করা। প্রকৃতি মানে হলো যে তাদের যে কোনো দুইটি পদের মধ্যকার অন্তর সমান নাকি মধ্যকার অনুপাতটা সর্বদা সমান, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা ক নং প্রশ্নের উত্তরে চলে যাই। ক নং প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে করব? ক নং প্রশ্নের উত্তরটাতে ধারাটা আগে লিখব। প্রদত্ত ধারা হচ্ছে কি, প্রদত্ত ধারাটা আমরা লেখার চেষ্টা করি 9 প্লাস 7 প্লাস 5 ডট 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 গেল। তো প্রথমে আমরা এটা কি গুণোত্তর ধারা মানে আমরা যে কোনো দুটি পদের অনুপাত। তাহলে আমরা কিরকম পদ? প্রথম পদ আর তার পূর্ববর্তী পদ। আচ্ছা দেখি, এখন দেখি 7কে, এটা হচ্ছে দ্বিতীয় পদকে ভাগ করব আমরা প্রথম পদ দ্বারা, 7 ভাগ 9 এটা আসতেছে। তারপর হচ্ছে কি, আবার এবার তৃতীয় পদকে ভাগ করব 7 দিয়ে, তৃতীয় পদ হচ্ছে 5কে যদি 7 দ্বারা ভাগ করি, 7কে 9 দিয়ে ভাগ করে এটাই আসতেছে, দশমিকে আসবে। আবার 5কে 7 দিয়ে ভাগ করলে তাও দশমিক। তো এই দুইটা কিন্তু সমান দেখতেছি না আমরা, মানে এদের অনুপাত। যখন আমি এই দেখুন দ্বিতীয় পদকে যখন ভাগ করলাম প্রথম পদ দ্বারা, 7কে ভাগ করলাম 9 দিয়ে, একটা অনুপাত পেলাম, এই যে অনুপাতটা। তারপর আবার তৃতীয় পদকে ভাগ করলাম 7 দিয়ে, 5/7। এখন 7/9 5/7 কি সমান নয়, যার কারণে এটা কি গুণোত্তর ধারা নয়। সুতরাং বলতে পারি এটি গুণোত্তর ধারা নয়। আচ্ছা, তার মানে এটা অবশ্যই সমান্তর ধারা হবে। তো আমরা সমান্তর ধারা হওয়ার জন্য যে নিয়মটা সেটা একটু লিখে দেওয়ার চেষ্টা করি। সমান্তর ধারা হচ্ছে কি, প্রথম পদ থেকে যে কোনো একটা পদ নিলাম, 7 থেকে বিয়োগ করে দিব প্রথম পদটা -9। আচ্ছা, -9 থেকে যদি 7 চলে যায় থাকে -2। তারপরে আবার 5 থেকে যদি আমরা এখন তার পূর্ববর্তী পদটা যদি বিয়োগ করে দিই 7, তাহলেও থাকতেছে -2। দেখুন সবসময় কি সর্বদা কি থাকতেছে -2। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমান্তর ধারা। যেহেতু
যেহেতু সর্বদা সর্বদা অন্তর অন্তর কি আসতেছে আমাদের, সর্বদা অন্তর আসতেছে -2 বা সমান, সেহেতু সেহেতু এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর সমান্তর ধারা। আচ্ছা, আমাদের ক নং প্রশ্নের উত্তর কিন্তু এতটুকু চায় নাই, ওখানে আরেকটা কিছু চেয়েছে, সেটা হচ্ছে কি, তারপরে হচ্ছে কি সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর কত, যখন আমরা তো সাধারণ অন্তর বেরিয়ে করে ফেললাম -2, তাহলে আনসার হবে আমাদের কত, সাধারণ অন্তর -2। আচ্ছা, তো আমাদের ক নং প্রশ্নের উত্তর আমরা করে ফেললাম। এখন আমরা খ নং প্রশ্নের উত্তরে চলে যাই। আমাদের খ নং প্রশ্নের উত্তরে খ নং প্রশ্ন বলা হচ্ছে ধারাটির কততম পদ -11 হবে, কততম মানে কত নং পদ। দেখুন -11 এখানের মধ্যে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এগুলো হচ্ছে ক্রমিক, এটা প্রথম। এখানে প্রথম মানে যেটা 1 হবে সেটা না, আবার দ্বিতীয় মানে যেটা 2 হবে সেটাও না, এটা প্রথম দ্বিতীয় মানে এগুলো হচ্ছে একটা ক্রম, এটা যে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো আমাদেরকে ক্রমটা বের করতে বলতেছে, ক্রমটা মানে কত নং পদ, কত নং পদ মানে ক্রমটা, যেহেতু কত নং পদ বললো, তো নং এর একটা আমরা সূত্র জানি, বা n-তম পদ সমান আমরা একটা সূত্র জানি, সেটা হলো n-তম পদ ইকুয়ালস টু আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে কি আমাদের n-তম পদ, মানে এখানে 2 হতে পারে, 2তম পদ, 4তম পদ। তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা করব। তাই এই সূত্রটার মাধ্যমে আসলে আমরা কি পারি, এখান থেকে n এর মান বের করতে পারি, a এর মান দিতে পারে, d এর মান দিতে পারে। আমাদের এখানে তো a জানা আছে, কিভাবে, প্রথম পদ জানা আছে, সাধারণ অন্তরও আমরা d জানি, দুইটা যেহেতু জানি সেখান থেকে আমরা n এর মানটা বের করতে পারবো। nটা হচ্ছে তম পদের মান বের করতে বলতেছে। তো আচ্ছা, আমরা খ নংটা একটু লিখি, তারপরে আরো স্পষ্ট হয়ে যাবে। খ নং প্রশ্নের উত্তরটা আমরা লেখার আগে, যে কোনো প্রশ্নের ধারার অঙ্ক করার আগে আমরা ধারাটা লিখে ফেলবো। প্রদত্ত ধারা হচ্ছে আমাদের 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ... আর নাই। তো এখন প্রথমে আমাদের যেটা কাজ, আমাদের প্রথম পদ আর সাধারণ অন্তরটা লিখে ফেলা। তো আমাদের প্রথম পদ হলো, আমাদের প্রথম পদ এখানে a ইকুয়ালস টু কত, 9, আর সাধারণ অন্তর কি, সাধারণ অন্তর হলো আমাদের d ইকুয়ালস টু কত, d ইকুয়ালস টু আমরা পেয়েছি -2। তাহলে আমাদের প্রথম পদ, সাধারণ পদ দুটোটাই আমাদের জানা আছে। এখন আমরা জাস্ট বের করতে যাব n-তম পদ সমান এখানে কত আসতেছে, মানে n-তম পদের একটা মান এখানে আমরা জানি না। কততম পদ বলার আগে এখানে যেরকম আমরা কততম পদ জিজ্ঞেস করছে, এখানেও আমরা n-তম পদ জানি, মানে আমাদের নির্দিষ্ট না, কততম পদ মানে কত n-তম পদ এরকম। এখানে যেরকম n-তম পদের একটা মান আসছে -11, এই ধারার আন্ডারে আমরাও এখান থেকে এই সূত্র থেকে একটা বের করব n এর একটা মান। সেটা কিভাবে, সেটা হচ্ছে কি, আমরা জানি n-তম পদ সমান, এটা আমরা এখানে লিখব আমাদের খ নং প্রশ্নের উত্তরে, n-তম পদ ইকুয়ালস টু লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখন আমরা এর মান কত জানি, এর মান আমরা জানি এখানে 9 লিখলাম, তারপর n এর মান জানি না, তারপরে 1 লিখে ফেললাম, d এর মান জানি -2। এখন আমরা n-তম পদের একটা মান এখানে বের করব, এই যে a প্লাস, আর এই a আর d এর মান বসিয়ে একটা মান পাবো, সেই মানটা আমরা বের করি। a 9 প্লাস, তারপর -2 দিয়ে যদি n এর সাথে গুণ করি কত আসবে, -2 দ্বারা গুণ করলে এখানে প্লাস হবে না, n এর আগে যেহেতু প্লাস চিহ্ন, এটা মিলে মাইনাস হবে, 2n হবে, আর এই মাইনাসে মিলে কত হবে, প্লাস হয়ে যাবে, +2। তো এখানে এখন এই 9 এর সাথে প্লাস যোগ করলে আসবে কত, 11। তো 11 পাচ্ছি আমরা, 11 মাইনাস 2n। তো আমরা n-তম পদের একটা মান পেলাম। এখন কততম পদ -11 হবে, এটা হচ্ছে কি পদের মান দেওয়া আছে। তো এখানেও আমরা যে কোনো একটা পদের মান বের করলাম, কার সহায়তা নিয়ে, এই ধারাটার সহায়তা নিয়ে যে কোনো একটা পদের মান বের করলাম। এখন সেই পদটা এটা হতে পারে, -11ও হতে পারে, -11 যে কোনো একটা পদ, যে কোনো পদ সমান আমরা লিখতে পারি। তার মানে এটা সমান আমরা এই -11টা লিখতে পারি। তো এখন লিখি প্রশ্ন মতে দিয়ে
প্রশ্ন মতে দিয়ে 11 মাইনাস 2n, এটা কত -11। এখন আপনার মনে প্রশ্ন থাকবে এরা দুইজন সমান কেন হচ্ছে? সমান এই জন্য হচ্ছে কারণ হচ্ছে আমাদের ধারাটির কত নং পদ, কত নং পদ -11 হবে আমাদের প্রশ্নটা ছিল কত নং পদ। তো কত নং পদ মানে হচ্ছে কততম পদ বা মানে কত নং পদ। তো যে এরকম যখন প্রশ্ন করবে আমরা প্রথমে এন নং পদ বা এনতম পদ এটাকে এভাবে এখানে যেরকম নির্দিষ্ট করে ধরে দেওয়া নাই, তো আমরাও ওইভাবে ধরে আগে একটা মান বের করব যেই ধারার আন্ডারে এটা প্রশ্নটা করবে, সেই ধারা থেকে, সেই ধারার সাধারণ পদ আর সাধারণ প্রথম পদ আর সাধারণ অন্তর দিয়ে। তো আমরা বের করে নিলাম এনতম পদ সমান হচ্ছে আমাদের 11 মাইনাস 12। এখন এনতম পদ অ্যাকচুয়ালি আমাদের এনতম পদের মান যেরকম একটা পেলাম এখানে, তো অ্যাকচুয়ালি এনতম পদ সমান আমরা 11 লিখতে পারি না, -11 এখানে যে প্রশ্ন দেওয়া আছে -11। তো আমরা এনতম পদের একটা যে মানটা পেলাম সেটা সমান এটা একই হবে, কারণ দুটোটার মানই অজানা। এখন দুটোটাকে আমরা সমান লিখতে পারি। আচ্ছা, তো এখন কি আসতেছে 11টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2n আর -11 এখানে এই 11 প্লাস যেটা আছে এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -11। এখন আসি -2n আর মাইনাস মাইনাস কত হবে, -11 মিলে হবে -22। তারপরে এখন উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে আমরা -1 দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করি, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে -2 এখানে আসবে -1 গুণ করলে হয়ে যাবে আমাদের প্লাস। তো এখানে মাইনাস মাইনাস মিলে 2n দাঁড়াচ্ছে, আর এটা প্লাস মাইনাসে মাইনাসে এটাও হচ্ছে 22। এখন জাস্ট আমরা n এর এই 2টা এখানে গুণ অবস্থা আছে ওই পাশে আসলে ভাগ হয়ে যাবে 22/2। তাহলে কি দাঁড়াচ্ছে এখন 2 কে 2 দিয়ে কাটলে 1, এই 2 কে কাটলে 1, অর্থাৎ n এর মান আসতেছে আমাদের 11 আসতেছে। তো ওকে, আমরা বের করে ফেললাম কত নং পদের মান। এখন আমাদের কত নং পদটা -11 হবে, আমাদের -11 যে পদটা হবে সেটা হবে 11তম পদটা হবে আমাদের -11। এখন আমরা ঘ নাম্বারটার উত্তর বের করার চেষ্টা করব। তো ঘ নাম্বারটার উত্তর বের করার আগে আমরা একটু পড়ে নিই কি বলতেছে, প্রদত্ত ধারাটির n এর মান নির্ণয় করো। এখন আমরা কি করতাম, এখানে বললো আবার n এর মান, আবার এখানে বললো n এর মান, এখানেও আমরা n এর মান নির্ণয় করলাম, এখানেও n এর মান। এখানে বলে রাখি এখানে যে nটা বের করলাম সেটা হচ্ছে কি কত নং পদ, কত নং যখন বলবে তখন আমরা হচ্ছে কি n এর মানটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এখান থেকে n এর মানটা বের করব। আর এখানে যে nটা, এই nটা হলো কি পদ সংখ্যা ঠিক, তবে আমাদের পুরো ধারাটার মধ্যে কয়টা পদ আছে সেটা বের করার জন্য এই nটা। তো এই nটা আমরা কোথা থেকে পাবো, সমষ্টির যে একটা সূত্র জানি আমরা ওখান থেকে এই nটা পাবো। তো আমি সমষ্টির সূত্র আপনাদেরকে আগেই বলে রেখেছি, 3টা সূত্র বলেছি, 3টা থেকে কোনটা খাটবে আমরা একটু বিবেচনা করে দেখি। 3টা সূত্রের মধ্যে আমাদের এখানে 3টা সূত্রের মধ্যে এই যে প্রথম এটা খাটবে না, কারণ আমাদের এখানে ধারার মধ্যে শেষ পদ দেওয়া নাই, শেষ পদ না দেওয়ার কারণে আমরা প্রথম সূত্রটা নিতে পারছি না। তারপর হচ্ছে n/2 n+1, এখানে এই দুটোটা হচ্ছে পদ সংখ্যা আমাদের জানা নাই, তো এটা নিতে পারতেছি না, এটাও ক্রস এটাও ক্রস। এখন আমরা এটা দেখি, এই প্রথম পদ আছে, দ্বিতীয় পদ আছে, n এর মানটা জানা নাই কিন্তু, তবে কিন্তু আমাদের প্রথম পদ, আপনি বলবেন যে এখানেও তো n এর মান জানা নেই এখানেও জানা নেই, কি পার্থক্য? আমি বলি এখানে কিন্তু প্রথম পদ আর শেষ পদের, প্রথম পদ আর সাধারণ অন্তরের ব্যাপারে কোনো ইয়া নাই, কোনো প্রতীক নেই, কিন্তু এখানে আছে, যেটা আমাদের এখানে প্রথম পদ আছে, সাধারণ অন্তর আছে, আর সাধারণ অন্তর আর প্রথম পদের প্রতীক এখানে দেওয়া আছে। তো আমরা এই তৃতীয় সূত্রটা নিব। সো আমরা গ নম্বর সূত্র শুরু করতে পারি। গ নং প্রশ্নের উত্তরটা শুরু করার আগে আমরা একটু আমাদের ধারাটা আরেকবার পড়ার চেষ্টা করি। ধারাটা আমরা প্রথমে লিখব, তারপরে ওখানের মধ্যে একটা কথা লিখছি n সংখ্যক পদের যোগফল। তো আমরা একটা এই ধারাটাকে কেন্দ্র করে একটা যোগফল পাবো, সেই যোগফলটাই হবে কি -144 এর সমান হবে। তো শুরু করি। প্রদত্ত ধারাটা হচ্ছে আমাদের 9 + 7 + 5 +... এখন আমাদের এই প্রদত্ত ধারাটা, যে ধারাটা আছে এখানের মধ্যে প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি, এটা লিখে ফেলি। প্রথম পদ সমান a = আমরা লিখতে পারি আমাদের 9, আর সাধারণ অন্তর বা সাধারণ যে ডিফারেন্স পার্থক্য, সাধারণ অন্তরটাকে আমরা লিখতে পারি অন্তর, সাধারণ অন্তরটা হচ্ছে d হচ্ছে কি -2, d -2 আমরা লিখতে পারি। তারপরে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের সূত্রটা। আমরা জানি
আমরা জানি Sn ইকুয়ালস টু সমষ্টির ক্ষেত্রে Sn ইকুয়ালস টু আমরা লিখতে পারি n/2 2s a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তো এখন আমরা এখানে সরাসরি n এর জায়গায় কী লিখবো, n এর জায়গায় কিচ্ছু জানি না, তো এটা লিখে ফেলি। আমরা n/2 লিখে ফেলতেছি। এর মান আমরা জানি, এই যে এভাবে হবে সূত্র n/2 ইন্টু 2s a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে না, থার্ড ব্র্যাকেট এখানে হবে না, এখানে হবে। আচ্ছা, তো এখন এর মান কত জানি আমরা, 9 জানি, 2 ইন্টু 9, তারপর হচ্ছে কি প্লাস চিহ্ন দিয়ে n এর মান জানি না, n বসাই দিলাম মাইনাস 1, ডির মান জানি আমরা কত -2, তাও 2 বসিয়ে দিলাম। এবার হচ্ছে কি n আবার বসালাম 2, তারপর এখানে 9 দ্বিগুণ হচ্ছে আমাদের 18 প্লাস দেবেন মাইনাস 2, এটা এরকম নির্ভর করছে n এর সাথে যদি -2 কি গুণ করি তাহলে -2n আসতেছে। তারপর হচ্ছে কি n এর সাথে -1 -2 গুণ করলে আমাদের আসতেছে +2। তারপরে এখন আমরা জাস্ট কি করব, এই 18 থেকে যদি 18 যদি গুণ করি তাহলে আসতেছে আমাদের n, এই nটা এই পুরোটা উপরে করে লিখলাম আমরা 18 আর 2 মিলে হচ্ছে আমাদের 20, আর এখানে আসতেছে -2n, নিচে আসতেছে আমাদের 2। তো এখন আমরা এটা গুণ করে ফেললে এখানে আসতেছে 20n, আর এখানে আসতেছে কত -2n স্কয়ার। এগুলো আসলে বুঝেন, n এর সাথে যখন গুণ করলাম এর পাওয়ার 1 মিলে n স্কয়ার হয়েছে। আর এখানে গুণ করার মতো কিছু নেই, চলক আর আমাদের চলক আর ধ্রুবপদটা বসে যাবে 20n, আর এখানে আসতে -2n স্কয়ার, নিচে 2 বসিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের নিচে যে 2টা আছে সেটাকে বাদ দিতে পারি, নাও বাদ দিতে পারি, আমরা বাদ দিয়ে ফেলি। সেটা কিভাবে, এখান থেকে এটা 2 কমন নিয়ে ফেলি। 2 কমন নিয়ে ফেলি কি আসবে আমাদের, এই 2 কমনটা মানে ভাগ দেবো, এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে 10n, আর এটাকে ভাগ করলে -n স্কয়ার। এখন এই 2 নিচে 2 চলে গেলে আর কত থাকে আমাদের 10n মাইনাস n স্কয়ার। তো আচ্ছা, তো এখন Sn এর একটা মান পেলাম না, তো উদ্দীপকেও আমাদের একটা Sn এর মান দেওয়া আছে। Sn এর মান হচ্ছে এই পদের n সংখ্যক পদের যোগফল। আচ্ছা, এই যোগফলটা আমরা কোত্থেকে পেয়েছি, এই যোগফলটা পেয়েছি আমাদের এই ধারা থেকে। আবার এই ধারার আরেকটা যোগফল দেওয়া আছে, তো এই যোগফল দুটোটাকে আমরা সমান লিখতে পারি না, অবভিয়াসলি আমরা সমান লিখতে পারি। তো আমরা সমান লিখি প্রশ্নমতে দিয়ে, প্রশ্নমতে। তো এখন 18কে আর 8 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 144, আর 18 থেকে 8 গেলে আমরা পাচ্ছি 10, তাহলে আমাদের মিনে গেল, সরাসরি আমরা চলে যাচ্ছি n স্কয়ারে। এখন একটা বড় প্রশ্ন হচ্ছে আমাদের এখানে 18-এর আগে মাইনাস বসবে না 8-এর আগে মাইনাস বসবে। দেখতেই পাচ্ছেন এখানে -10 আসতেছে। -10 আসার অর্থ হলো আমাদের বড়টার আগে কি আসতে হবে, অবশ্যই মধ্যপদ যখনই মাইনাস দেখবেন বুঝতে হবে যে আপনার বড়, এখানে গুণনীকের মধ্যে যে বড় তার আগে মাইনাস থাকবে। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে -18n, তারপর +8। এখন দেখুন বহাল থাকবে 18n থেকে যদি আমি 8n বাদ দিই -10n থাকবে, আর যদি প্লাস মাইনাস উভয়টা গুণ করলে আমি -144 পাচ্ছি, তো ইকুয়ালস টু 0। তো এখানের মধ্যে আমি যদি n কে কমন নিই, দুইটার মধ্যে সাধারণ জিনিস n আছে, n কে কমন নিলে এখানে পাচ্ছি n মাইনাস, এখানে পাচ্ছি 18, তারপরে হচ্ছে কি প্লাস থেকে আমি 8 কমন নিলে এখানে পাচ্ছি n, আর -44কে যদি আমরা ভাগ দিই তাহলে পাচ্ছি 18 ইকুয়ালস টু 0। এখন এখানের মধ্যে উভয়টা, এখানে দুইটা পদ, এই একটা পদ এই একটা পদ, উভয় পদের মধ্যে আমাদের কমন হচ্ছে n-18 আমি যখন নিয়ে ফেললাম আমার কাছে থাকতেছে n+8 ইকুয়ালস টু 0। এখন আমরা জানি যে কোনো দুইটি রাশির গুণফল যখন কি হয়, শূন্য হয়, যে কোনো একটা অবশ্যই শূন্য হতে হবে। যেমন 2 গুণ 0 ইকুয়ালস টু 0 হচ্ছে, কেন হচ্ছে, কারণ হচ্ছে এখান থেকে একটা 0, তো এখানের মধ্যে কে 0 সেটা আমরা জানি না। তো না জানার কারণ হলো চলক হওয়ার কারণে। তো আমরা যে কোনো একটা চলককে কি ধরে নিব, শূন্য ধরে নিব। হয় এই জন্য আমরা যেহেতু জানি না এইভাবে লিখব, হয় n-18 ইকুয়ালস টু 0 বা n ইকুয়ালস টু হচ্ছে 18, অথবা n+8 ইকুয়ালস টু 0 বা n ইকুয়ালস টু -8। আমি গত ভিডিওতেও বলেছি সৃজনশীলের যে আমাদের n এর মানটা কখনো মাইনাস হতে পারবে না, কারণ হচ্ছে আমাদের এখানে পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। আমার পদ সংখ্যা অবশ্যই নির্দিষ্ট একটা সংখ্যা হবে, মানে ধনাত্মক সংখ্যা হবে। এতটি পদ, 2টি পদ, 3টি পদ, 4টি পদ, 8টি পদ এরকম হবে। কখনো -10টি পদ এরকম কেউ বলতে আপনি শুনেছেন? শোনেন নাই। তো আমাদের উত্তর কি হবে, এটা হচ্ছে কি অগ্রহণযোগ্য, মানে এটা আমরা গ্রহণ করতে পারছি না। তো এটা সাইন নোট দিয়ে আপনারা লিখে দিতে পারেন। বাস, এখানে আমাদের n এর মান চলে আসলো 18। তো এটাই আমাদের আনসার, আমরা জাস্ট আনসারটা লিখে দিব, আনস ইকুয়ালস টু 18। তো আজ এইটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।